প্রিয় শিক্ষার্থী, প্রতি বুধবারের মতো আজকেও আমি তোমাদের সামনে ফোর্থ ইয়ারের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস নিয়ে হাজির হলাম। তবে আজকে যান্ত্রিক গোলযোগের কারণে যথাসময়ে উপস্থিত হতে পারি নাই, সেজন্য প্রথমেই দুঃখ প্রকাশ করছি। তোমরা যারা অপেক্ষায় ছিলা তাদের 1 ঘন্টা হয়তো বা অপেক্ষা করতে হয়েছে, তো সেই জন্য আমি দুঃখিত। এটা আসলে আমার হাতে ছিল না, এটা একটা যান্ত্রিক সমস্যা। অনলাইন ক্লাসে এই জাতীয় সমস্যা মাঝে মধ্যে হইতেই পারে, তো সেটা তোমরা কনসিডার করবে আশা করি। তো যাই হোক, আমরা এখন আর কথা খুব একটা বাড়াবো না। আমি দেখতে পাচ্ছি অলরেডি আমার সাথে 2 জন যুক্ত হয়েছে। তোমাদের যদি দেখতে কোনো সমস্যা হয়ে থাকে বা শুনতে যদি প্রবলেম হয়, তাহলে একটু তোমরা কমেন্ট করে জানাইতে পারো। আর যদি দেখতে এবং শুনতে কোনো সমস্যা না হয়, তাহলেও একটু রেসপন্স করো, তাহলে আমি বুঝবো যে আমি সঠিকভাবে সুন্দরভাবে এই লাইভ ক্লাস শুরু করতে সক্ষম হয়েছি। হ্যাঁ, আমি দেখলাম যে এখানে লাইক আসলো, তার মানে হয়তোবা তোমরা সবাই ভালো মতো দেখতে পাচ্ছ এবং সুন্দরভাবে শুনতেও পাচ্ছ, ক্লিয়ার শুনতেও পাচ্ছ। তাহলে আমরা আর কথা বাড়াবো না, সরাসরি আমরা এখন টপিকে চলে যাব। তোমাদের মনে থাকার কথা বা মনে আছে অবশ্যই সবার, যে বিগত ক্লাসে অর্থাৎ গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে প্ল্যান্ট টিস্যু কালচারের ল্যাব সেট আপের জন্য কি কি যন্ত্রপাতির প্রয়োজন। সেই যন্ত্রপাতিগুলা নিয়ে আমরা মোটামুটি আলোচনা করছিলাম। সেখানে তোমরা বিভিন্ন যন্ত্রের নাম, রাসায়নিক পদার্থের নাম, এইগুলা তোমরা শিখছিলা, সেটা কোনটা কি কাজ করে সেইগুলো আমরা ডিটেল আলোচনা করছিলাম। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ এই যন্ত্রপাতিগুলা দিয়ে প্লান্ট টিস্যু কালচার মিডিয়াম কিভাবে প্রস্তুত করব সেইটা চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সেটা দেখানোর। ওই যে বললাম, যান্ত্রিক ত্রুটির কারণে যেহেতু আমি ক্লাসটা নিতে সমস্যা হচ্ছে, এই কারণে আমার ওই প্রস্তুতিটাও, অর্থাৎ যে ভিডিওগুলো দিয়ে আমি কালচার মিডিয়া একেবারে সরাসরি তৈরি করা আমি তোমাদেরকে দেখাবো, সেইটাও আমি কালেক্ট করতে পারি না আজকের জন্য। তো যাই হোক, এই কারণে আমরা অবশ্যই কালচার মিডিয়াম কিভাবে তৈরি করে সেটা আমরা শিখবো, বাস্তবে দেখবো। সেটা তোমাদের প্র্যাকটিক্যালেও করতে হবে, তোমাদের প্র্যাকটিক্যালেও আসছে, সেটা থিওরিতেও লাগবে আবার প্র্যাকটিক্যালেও লাগবে। তো সেই কারণে আমরা অবশ্যই চেষ্টা করব যে সেটা সরাসরি দেখতে। আমাদের কোনো ক্লাস ওইভাবে ভিডিও করা না থাকলেও আমি নেট থেকে আমার কাছে আমি কালেক্ট করে নিব অবশ্যই। যেখানে কোনো ইউনিভার্সিটির ভালো নাম করে, দেশের পৃথিবীর রেপুটেড যে ইউনিভার্সিটিগুলো আছে, কোনো না কোনো ইউনিভার্সিটির এই প্ল্যান্ট টিস্যু কালচারের পদ্ধতি অর্থাৎ মিডিয়া প্রস্তুতির যে প্রণালী, সেইটা আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। সেইটা আগামী ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো এবং প্ল্যান্ট টিস্যু কালচার মিডিয়া কিভাবে তৈরি করতে হয় সেই পদ্ধতির ডিটেল আমরা শিখে যাব। তাই আজকে বললাম, যেহেতু যান্ত্রিক সমস্যা, আমি একটু যান্ত্রিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, তাই আজকে ওই অংশটুকু একটু স্কিপ করে যেতে যাচ্ছি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো প্ল্যান্ট টিস্যু কালচারের যে পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট যা আছে সেইগুলা নিয়ে আজকে আমরা ডিটেল স্টাডি করব। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে প্ল্যান্ট টিস্যু কালচার মিডিয়া কীভাবে প্রস্তুত করতে হয় সেইটা আমরা শিখব। ওকে, তাহলে প্রথম যে বিষয়টা দাঁড়াবে, আলোচনার বিষয় হবে, সেটা হলো প্ল্যান্ট টিস্যু কালচার। এই পদ্ধতিটা ইমপ্লিমেন্ট করে আমাদের লাভটা কি? যে এত আমরা খরচ করব করে একটা জীবাণুমুক্ত একটা ল্যাব তৈরি করব, সেই ল্যাবে আবার দামি দামি সব যন্ত্রপাতি স্থাপন করব, করে অ্যাকচুয়ালি আমাদের লাভটা কি হবে? আমরা তো জানি যে চারা তো আমরা কি কলম করে করতে পারি কোনো উদ্ভিদের চারা সেই উদ্ভিদের বীজ থেকে আমরা পেয়ে যাচ্ছি, যেমন ধানের চারা, আম গাছের ডাল থেকে আম গাছের হুবহু চারা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা টিস্যু কালচারে কেন যাব? অর্থাৎ এত এক্সপেন্সিভ যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াতে আমরা কেন যাব? এবং আরও আরেকটা প্রশ্ন, এই প্রক্রিয়া তো সবাই ইমপ্লিমেন্ট করতে পারবে না, এর জন্য কি লাগবে? দক্ষ এবং শিক্ষিত দক্ষ হলো মানুষের প্রয়োজন হবে। তা আমরা এত দক্ষ মানুষ এখানে বা শিক্ষিত মানুষ এখানে কেন ইনভলভ করব? এই বিষয়গুলো নিয়েই মূলত আজকে আমাদের আলোচনা। খেয়াল করো, প্রথম কথা যেটা, সেটা হলো পৃথিবীতে অনেক উদ্ভিদ এখন বিলুপ্তির দিকে।
নানাবিধ কারণে। তার মধ্যে ন্যাচারালি যেটা আমরা দেখি গ্লোবাল ওয়ার্মিং বা এই যে ক্লাইমেট যে চেঞ্জ, এটা তো সবাই কম বেশি আমরা এদের ইম্প্যাক্ট তো আমরা দেখছি। খেয়াল করো, সেই রবীন্দ্রনাথের সেই আজি হতে শতবর্ষ পরে সেই কবিতার কথা যদি মনে করো তোমরা, তাহলে দেখো বলা হয়েছে সেখানে যে সব কিছু হয়তো বা পরিবর্তন হয়ে যাবে, ঋতু হয়তো বা পরিবর্তন হবে না, বাট সেইটাও কিন্তু এখন খাটছে না অনেকাংশে। যে এই 100 বছরের মধ্যে বা 100 বছরের কিছু বেশি হয়ে গেছে রবীন্দ্রনাথের লেখা সেই কবিতা, তখন যে ঋতু বৈচিত্র্য বা ঋতুর যে বা আবহাওয়া জলবায়ু যেমন ছিল, এই 100 বছরে কিন্তু যথেষ্ট কি পরিবর্তন এসে গেছে। তা যাই হোক, যত দিন যাবে এইভাবে এই মানে বিভিন্ন ইকোনমিক্যাল যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসের কারণে শিল্পায়ন, নগরায়ন এইগুলা বাড়বে। এইসবের কারণে ধীরে ধীরে কিন্তু ক্লাইমেট চেঞ্জ হবে। খেয়াল করো, আবহাওয়া জলবায়ু চেঞ্জ আসবে এবং সেই সাথে সাথে আমাদের পুরা পৃথিবীতে কিন্তু বিরূপ প্রভাব পড়বে এই যে জীবকুল আছে তাদের উপরে। তার মানে উদ্ভিদ জীবকুলের অধীনে অবশ্যই, তাহলে উদ্ভিদের উপরেও কি নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই আসবে। তাহলে এই নেগেটিভ ইম্প্যাক্টের কারণে কি হবে, যে মিউটেশন হয়ে যেতে পারে। কোনো কোনো উদ্ভিদে মিউটেশন হয়ে দেখা যাচ্ছে তাদের এই যে বংশ বৃদ্ধি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। যেমন অলরেডি আমরা এখন বলতে পারি অর্কিডের কথা, যে অর্কিডে এখন ন্যাচারালি তাদের বীজ তৈরি হওয়াটাই বেশ টাফ, এবং সেখান থেকে ন্যাচারালি এখন চারা পাওয়াটা এখন কিন্তু বেশ কষ্টসাধ্য বিষয় হয়ে গেছে। তো সেই কারণে আমরা এখন কি করতে পারি, যে অর্কিডকে যদি টিকিয়ে রাখতে চাই, তাহলে তার চারা আমাদের উৎপাদন করতে হবে, অর্থাৎ বংশধর আমাদেরকে তৈরি করতেই হবে। তাহলে যে সকল উদ্ভিদের এখন ন্যাচারালি প্রজননটা ব্যাহত হচ্ছে, ন্যাচারাল প্রজনন ব্যাহত হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা এই প্ল্যান্ট টিস্যু কালচার করে তার চারা মানে অল্প সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণে চারা তৈরি করে তাদেরকে আমরা পৃথিবীতে ছড়ায় দিতে পারি। দিয়ে আমরা বিভিন্ন ধরনের যে বোটানিক্যাল গার্ডেন আছে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই সব জায়গায় এদেরকে সংরক্ষণ যেমন করতে পারি, সাথে সাথে যখন পর্যাপ্ত চারা আমরা পেয়ে যাব, তাদেরকে দিয়ে আমরা বনে বা তাদেরকে দিয়ে আমরা বনায়ন কিন্তু করতে পারবো। তো সেই হিসাবে একেবারে সব থেকে গুরুত্বপূর্ণ যে মানে এই ইম্প্যাক্টটা আমি মনে করি পজিটিভ ইম্প্যাক্ট, সেটা হলো যে বিলুপ্ত উদ্ভিদদেরকে টিকিয়ে রাখা বা বিলুপ্ত প্রায় বা থ্রেটেড যে প্ল্যান্টগুলোকে আমরা বলি, তাদেরকে থ্রেটেড প্ল্যান্টগুলোকে টিকিয়ে রাখাটাই আমার কাছে মনে হয় যে প্ল্যান্ট টিস্যু কালচারের সব থেকে বড় কি সফলতা বা সব থেকে বড় উদ্দেশ্য এটা হওয়া উচিত। এবার আসো, এটা তো গেল যে এখানে আমরা যে শুধুই যে আমরা একটা দেশে কতগুলা বিলুপ্তপ্রায় উদ্ভিদ নিয়ে আমরা কাজ করব, আরও কাজ তো করা উচিত, কারণ এত খরচ করে আমরা ল্যাব প্রতিষ্ঠা করব, শুধু কি একটা কাজ করব না, আরও অনেক কাজ আমরা করব। সেটা কি খেয়াল করো, যে কিছু কিছু উদ্ভিদ, আমি বোধহয় গত ক্লাসে বা তার আগের ক্লাসেও বলছিলাম, কিছু উদ্ভিদের তার বংশবৃদ্ধির সাথে তার ফলনের একটা সম্পর্ক আছে। যেমন কলা গাছের কথা বলছিলাম, আলুর কথা বলছিলাম। তাহলে যাদের বংশবৃদ্ধির সাথে ফলনের সম্পর্ক আছে, তাদের ফলনটা আমরা 100% নিব, 100% ইউজ করব তার ফসলকে, সেই ফসলটাকে। কারণ আমরা জানি ওই ফসল দিয়েই কিন্তু আবার পরবর্তী বছর কি করা হয়, চারা তৈরি করা হয়। তাহলে আমরা ওই ফসলটাকেই আমরা কি 100% ইউজ করে ফেলবো। আর ওই উদ্ভিদের যে অংশটুকু আমরা ব্যবহার করি না, সাধারণত সেটা আমাদের কাজে আসে না, এমন অংশে যে টিস্যু থাকবে, সেই টিস্যু দিয়ে আমরা চারা তৈরি করে আমরা ব্যবহার করতে পারি। সেই হিসাবে প্ল্যান্ট টিস্যু কালচারের মাধ্যমে কিন্তু খাদ্য সংকট দূর করা যেতে পারে। অর্থাৎ খাদ্য সংকট দূর করার ক্ষেত্রে এই প্ল্যান্ট টিস্যু কালচার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যেমন ওই যে বলছিলাম যে আলু বীজ থেকে আমরা জানি আলু যে অংশটা আমরা খাই, সেই অংশেরই কিছু অংশ যেখানে মুকুল থাকে, সেই মুকুলটাকেই আলাদা করে, আলু থেকে মুকুল আলাদা করে সেইটা দিয়েই কিন্তু আমরা পরবর্তী বংশধর আবার তৈরি করে নিয়ে থাকি। তাহলে এখন আমরা কি করতে পারি, যে এক বছর যদি আমরা যত আলু উৎপাদন করব, তার 10 থেকে 20% আলু কিন্তু আমাকে রেখে দিতে হবে পরবর্তী বছর সেখান থেকে চারা পাওয়ার জন্য। কিন্তু ওই যে বললাম, নেসেসিটি নোজ নো ল, যদি আমাদের কি খাদ্যের সংকট দেখা দেয়, তাহলে কিন্তু আমরা ওই 10 থেকে 20% যা রেখে দিয়েছিলাম, সেটাও কিন্তু আমরা রাখতে পারবো না বা রাখবো না। আর যদি না রাখি, তাহলে পরবর্তী বছর তো আর আমরা কি আর
আলু খেতে পারবো না, কিন্তু সেইটার সমাধান কিন্তু আমরা টিস্যু কালচারের মাধ্যমে পেয়ে যাচ্ছি। যে আলু আমরা কালেক্ট করবো, আর আলু শাক অর্থাৎ কাণ্ড পাতা যা থাকবে, আমরা আলুর রূপান্তরিত যে কাণ্ডটা, ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড অর্থাৎ রাইজোমটাকে আমরা খেয়ে থাকি। আর বাকি যে বিটপটুকু থাকে, অন্য যে বিটপ অংশটুকু থাকে, যেটা হলো বায়বীয় বিটপ, ওই বায়বীয় বিটপের অংশে আমরা জানি সেখানে যে টিস্যু থাকে, সেই টিস্যু দিয়ে আমরা পরবর্তী বছর কিন্তু আবার চারা তৈরি করে নিতে পারবো। তাহলে এইভাবে কিন্তু আমরা খাদ্য সংকটও কিন্তু এই প্ল্যান্ট টিস্যু কালচারের মাধ্যমে মিটাইতে পারি। ওকে, এবার আসো মরুভূমির দেশগুলোর কথা চিন্তা করো, যে দেশে প্রচুর কি মরুভূমি, সেখানে চাষের তো জায়গায় সেইভাবে নাই, আবার সেখানে চারা উৎপাদনের জন্য যদি আবার আলাদা জমি ব্যবহার করতে হয়, এবং দেখবা যে এই চারা উৎপাদনের জন্য বেশি উর্বর জমির দরকার হয়, তাহলে সেই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে এই অঞ্চল, মরুভূমি আছে এমন দেশগুলাতে, সেখানে কিন্তু চারা তৈরি করাটা কিন্তু একটা জটিল কাজ হয়ে দাঁড়ায়। আর সেখানে তো তোমরা তো জানোই যে চারা তৈরি করতে গেলে কিন্তু অনেক জায়গা লাগে। ধরে নাও আমি যদি এখন কলা গাছের চারা তৈরি করতে চাই, তাহলে কি দেখা যাবে কি যে অনেক জায়গার মধ্যে হয়তো বা আমি 100 চারা উৎপাদন করতে গেলে আমার প্রচুর জায়গা লাগবে। খেয়াল করো, তাহলে মরুভূমির দেশগুলা যেখানে, সেখানে তো উর্বর ভূমি তেমন একটা নাই, যতটুকু আছে ততটুকু জায়গা আমরা শুধু কি প্রোডাকশনের জন্য যদি ব্যবহার করি, আর চারা উৎপাদন যদি আমি ঘরের মধ্যে করে নিতে পারি, তাহলে আমার অনেক জমি বেঁচে যাবে। সেই যেখানে চারা উৎপাদনের জন্য ইংগেজ থাকতো যে জমিটুকু, সেই জমিটুকু আমার এখন আর আমি ব্যবহার করলাম না, সেই চারাটা ঘরের মধ্যে তৈরি করে নিলাম, অর্থাৎ ল্যাবে তৈরি করে নিলাম, আর ওই জমি যা আছে তার 100% আমরা চাষাবাদের আওতায় আনলাম ফলন পাওয়ার জন্য। করতে পারি আমরা এটা। তো এই ক্ষেত্রে আমরা প্লান্ট টিস্যু কালচার করে একটা ল্যাবে আমরা লক্ষ লক্ষ চারা তৈরি করে নিতে পারি। খেয়াল করো, তাহলে এই যে লক্ষ লক্ষ যে চারা আমরা ল্যাবে তৈরি করছি, এই চারাই যদি আমি এখন ভূমিতে তৈরি করতে চাইতাম, তাহলে মানে বিঘা বিঘা জমি, মানে অনেক জমি আমার দরকার হতো। তাহলে সেই মানে 100 বিঘা জমির কাজ দেখা যাচ্ছে কি একটা মাত্র ঘরের মধ্যে করে ফেলা সম্ভব হচ্ছে। কিসে? ওই যে বললাম, একটা ল্যাবে। অর্থাৎ 100 বিঘা জমিতে তুমি যে পরিমাণ চারা তৈরি করতা বছরে, দেখা যায় তার থেকে অনেক বেশি চারা এই ঘরের মধ্যে অর্থাৎ ল্যাবেই আমরা কিন্তু প্রস্তুত করে ফেলতে পারি। ঠিক আছে? তাহলে এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে একটা ইম্প্যাক্ট, পজিটিভ ইম্প্যাক্ট। এবার আসো রোগমুক্ত বংশধর, এইটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে অনেক সময় দেখা যায় প্রকৃতিতে যখন চারা উৎপাদন হয়, ওই চারা উৎপাদনের সময় কিন্তু সেখানে ছত্রাক লাগতে পারে, ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হইতে পারে, বা এবং নানান ধরনের সমস্যায় সেই গাছগুলা কিন্তু মানে বা চারাগুলা কিন্তু জর্জরিত হইতে পারে। আর এইভাবে যদি একবার একটা ক্ষেতে তুমি অনেক চারা কি লাগাইছো, সব চারা কি এইভাবে জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে মারা গেল, ধ্বংস হয়ে গেল, তাহলে তোমার একটা সময়ও গেল, সাথে সাথে এই যে শ্রম, সময়, অর্থ যা ব্যয় করছিলা সব পানিতে যাবে, সব জিরো হয়ে যাবে, মানে রেজাল্ট তখন তোমার জিরো এসে যাবে। সেই সমস্যা তুমি টিস্যু কালচারের ক্ষেত্রে পাচ্ছ না, কারণ পুরাপুরি জীবাণুমুক্ত পরিবেশে যখন তুমি টোটাল প্রসিডিউরটা মানে অবলম্বন করছো, তখন যে চারাগুলো উৎপাদন হবে কোনো চারা হলো রোগাক্রান্ত হবে না, এবং প্রত্যেকটা চারার কিন্তু জীবনী শক্তি অনেক বেশি থাকবে। যারা ফ্রেশভাবে খুব যখনই সে মাটিতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে, তখন সে নিরোগ অবস্থায়, আমরা যে বলে থাকি সর্ষের মধ্যে ভূত, সেই ভূত থাকার কিন্তু চান্স নাই। অর্থাৎ বীজের মধ্যে কিন্তু অনেক সময় জীবাণু থাকতে পারে, সেই বীজ দিয়ে যদি আমরা চারা তৈরি করি তাহলে রোগাক্রান্ত চারা হতে পারে। এই জাতীয় কোনো ঝামেলা তুমি প্ল্যান্ট টিস্যু কালচার পদ্ধতিতে পাচ্ছ না। তাহলে এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে রোগমুক্ত চারা তুমি এখানে পাচ্ছ এই পদ্ধতিতে। এখানে ওই যে চারা লাগানোর পরে কি যে রোগ আক্রান্ত হয়ে চারাগুলা নষ্ট হয়ে যাওয়া বা তার জীবাণু শক্তি কমে যাওয়া, সেই অপশনটা এখানে থাকছেই না। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ছিল। আরেকটা বিষয় দেখো, যে হুবহু একেবারে হুবহু বংশধরের সৃষ্টি হয়। যেমন আমরা জানি ল্যাংড়া আম খুবই জনপ্রিয় বাংলাদেশে, হিমসাগর আম খুবই জনপ্রিয় বাংলাদেশে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি ল্যাংড়া আম থেকে ল্যাংড়া আম গাছই পেতে চাই, যে হুবহু আমি ওই গাছে যে আমটা খাইলাম সেই আমই আমি
হলো আমার বাড়িতে খেতে যাচ্ছি। যেমন একটা উদাহরণ দিতে পারি যে আমাদের দেশের বাড়িতে বা আমার বাসার সামনে 4টা গাছ ছিল, এখন 3টা আছে, 3টা আম গাছ আছে। তার মধ্যে একটা আম গাছ আছে হলো ল্যাংড়া, একটা হলো হিমসাগর, সরি ল্যাংড়াটা নাই এখন, হিমসাগর আছে, তিলে বোম্বাই বলে একটা সেটা আছে, আর একটা ফজলি আম গাছ আছে। তো এই যে ফজলি আম গাছটার কথা যদি বলি, সেখানে যখন আম হয় এই আমগুলা 1-1.5 কেজি পর্যন্ত হয়, অনেক বড় বড় হয়। অনেকেই দেখতে আসে আম, মাঝে মধ্যে চুরিও হয়ে যায়। তো যাই হোক, তো এই যে বড় সাইজের যে আম, এই আমগুলা অনেকেই পছন্দ করে, দৃষ্টিনন্দন, খাইতে মোটামুটি, খুব বেশি যে ভালো স্বাদ সেটা বলবো না, বাট খুবই দৃষ্টিনন্দন, দেখলে যে এত বড় আম গাছে ঝুলে আছে সবার চোখে পড়ে। তো এই কারণে এলাকার অনেকেই আছে যে হুবহু ওই আম চায়, সেই কারণে তারা কি করে, আমাদের ওই গাছ থেকে অনেকেই, দেখা যায় যে অনেকেই তো চাই, এখন সব যদি গাছের ডাল দিয়ে দিই তাহলে আমাদের কাছেই তো ফলন থাকবে না, তা অনেককেই আমরা চেষ্টা করি দেওয়ার জন্য। তো ওখান থেকে ডাল কেটে নিয়ে গিয়ে তারা কলম করে তারা তার চারা বানায়, এবং এরকম এলাকায় বা কয়েক বাসায় আমি দেখছি এখন ওরকম বড় বড় ফজলি আম গাছ হইতে। এবং একজন ভদ্রলোক ছিলেন, উনি একজন নার্সারি ব্যবসায়ী, অর্থাৎ উনি গাছের চারার বিক্রেতা। উনি এসে একবার নিয়ে গেছিলেন, নিয়ে গিয়ে উনার ফার্মে বা উনার যে নার্সারি সেখানে ওই গাছের কপি এবং তার থেকে আরো অনেক কপি করে করে উনি এখন বিক্রি করেন। তাহলে দেখো যে এই অপশনটা কিন্তু আমাদের টিস্যু কালচার না করলেও আমরা পারছি আম গাছের চারা এইভাবে তৈরি করতে, যে ল্যাংড়া থেকে ল্যাংড়া, ফজলি থেকে একদম হুবহু ফজলি, কোনো পরিবর্তন কিন্তু এখানে আসে না, খেয়াল করো। কিন্তু আমরা যদি যদি আটি বা বীজ বলে, আমের যে বীজ, সেই বীজ থেকে যদি চারা তৈরি করতাম, তাহলে কিন্তু তুমি হুবহু পাইতা না, হুবহু বৈশিষ্ট্য আমার ওই ফজলি আম গাছের মতো হুবহু বৈশিষ্ট্য কিন্তু পাইতা না। কেন? কারণ আমার বাসার সামনে যেহেতু 3টা গাছ আছে, তিলে বোম্বাই, হিমসাগর, ফজলি, তাইলে এই হিমসাগর গাছ থেকে পরাগরেণু গিয়ে যদি ফজলি আম গাছের উপরে যে পড়তো, তার ফুলে যদি যে পড়ে পরাগায়ন হইতো, হইলে ওখানে ফজলি আম গাছে আম হতো, কিন্তু সেই আম 100% ফজলির মতো কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে না, 100% বৈশিষ্ট্য কিন্তু ওর মধ্যে, ওই বীজের মধ্যে থাকছে না। আমটা ফজলিই হচ্ছে, কিন্তু তার যে বীজ, সেই বীজের মধ্যে কি হচ্ছে, ফজলি এবং হিমসাগরের জেনের মিক্স থাকছে। অর্থাৎ মনে করো যে শুক্রাণু যাচ্ছে হলো হিমসাগরের, আর ডিম্বাণু হলো ফজলির, যে কারণে কি হচ্ছে, যে ফজলি আর হিমসাগরের মাঝামাঝি বা তার মিশ্রিত রূপের কোনো একটা চারা তৈরি হচ্ছে। খেয়াল করো, মানে বৈশিষ্ট্যের একটা বীজ তৈরি হলো, ওই বীজ থেকে যে চারা হবে, সেই চারার মধ্যে তুমি ফজলি এবং হিমসাগর দুইটারই বৈশিষ্ট্য পাবা। খেয়াল করো, তাহলে এই যে এখানে যদি আমরা বীজের মাধ্যমে চারা উৎপাদন করি, পিওর পাচ্ছ না, কলম করে যদি চারা উৎপাদন করি, তাহলে তুমি হুবহু চারা বা হুবহু বৈশিষ্ট্যের জীব পাচ্ছ বা উদ্ভিদ পাচ্ছ। ওকে, সেটা। কিন্তু এই যে আমি বললাম যে অনেকেই চাইছে, সবাইকে দিতে পারি নাই, কাউকে কাউকে আমরা দিছি, আর ম্যাক্সিমাম আমরা দিতে পারি নাই। বা ওই যে আমাদের কাছ থেকে একজন ভদ্রলোক নিয়ে গেলেন, নিয়ে গিয়ে তার নার্সারিতে নিয়ে গিয়ে একটা বড় গাছ বানাইলেন প্রথমে, সেই গাছ থেকে আরও কপি তৈরি করলেন। এটা কিন্তু লেন্দি প্রসেস, অনেক সময় লাগছে তার। কিন্তু টিস্যু কালচার পদ্ধতিতে যদি আমি আমাদের ওই ফজলি গাছ থেকে চারা তৈরি করতে পারি, তাহলে দেখো সামান্য একটু ডালের শুধু অগ্রমুকুল বা কোনো একটুখানি অংশ নিয়ে সেখান থেকে কেলাস সৃষ্টি করব, সেই কেলাস থেকে আবার কেলাস, বা এইভাবে করলে দেখা যাবে অ্যাট এ টাইম অল্প সময়ের মধ্যে আমি লক্ষ লক্ষ চারা তৈরি করে ফেলতে পারবো ওই আম গাছের চারাই, এবং তার বৈশিষ্ট্য একেবারে হুবহু থাকবে, কোনো ধরনের বৈশিষ্ট্যের পরিবর্তন আসবে না। তার মানে অল্প সময়ে অনেক বেশি পরিমাণ চারা তৈরি করাও কিন্তু এই প্ল্যান্ট টিস্যু কালচারের মাধ্যমে সম্ভব। সাথে সাথে একেবারে হুবহু গুণ সম্পন্ন এই যে উদ্ভিদ বা বংশধর তৈরি করা সম্ভব বা তৈরি করা হয়ে থাকে এই প্ল্যান্ট টিস্যু কালচারের মাধ্যমে। তাহলে আমরা যদি এখন হিসাব করে দেখি, তাহলে দেখো প্ল্যান্ট টিস্যু কালচারের কিন্তু প্রচুর প্রচুর পজিটিভ ইম্প্যাক্ট আছে। আরেকটা বিষয় বলি, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো, ট্রান্সজেনিক প্ল্যান্ট, অর্থাৎ আমরা একটা জীব থেকে কি করছি, জিন নিয়ে আরেক জীবে যখন ইনসার্ট করি বা তার মধ্যে যখন স্থানান্তর করি, করলে আমরা যে জীবটা পাই সেটাকে আমরা বলি ট্রান্সজেনিক জীব। যেমন একটা সাধারণভাবে উদাহরণ দিই, যে
জোনাকির জ্বলার জন্য দায়ী যে জিনটা, সেই জিনটা আমরা জোনাকি থেকে বিচ্ছিন্ন করে সেইটাকে আমরা তামাক গাছের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা তামাক গাছ পাইলাম, যে তামাক গাছ এখন জ্বলে। খেয়াল করো, তাহলে জ্বলন্ত বা জোনাকির মতো দ্যুতি ছড়ানোর মতো তামাক গাছ আমি পাইলাম। তাহলে এই যে তামাক গাছটা আমি পাইলাম, এই প্রথম যখন আমি তৈরি করব তখন তো একবারে তো আর হাজার হাজার পাওয়া যাবে না, হয়তো বা একটা দুইটা আমরা পাবো। তাহলে এই একটা দুইটা ট্রানজেনিক প্লান্ট যে আমরা পাইলাম, পরবর্তীতে যদি আমরা এখন তাদেরকে কি করতে পারি, মাল্টিপ্লাই করতে চাই, তাদের বংশধর যদি আমি তৈরি করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে প্ল্যান্ট টিস্যু কালচারের মাধ্যমে এই ট্রানজেনিক প্লান্টকে দ্রুত আমরা কি করতে পারি, তার থেকে টিস্যু নিয়ে বংশধর তৈরি করে আমরা ছড়িয়ে দিতে পারি। খেয়াল করো, কারণ এখানে দেখো যে বললাম যে তুমি ট্রানজেনিক প্ল্যান্ট যেটা বানাইলা, হয়তো বা তুমি অনেকগুলোর উপর অ্যাপ্লাই করলা, দুই একটাতে তুমি সফলতা পাইলা। যাদের যেগুলাকে সফলতা পাইলা তাদের আবার কি ফুল হলো, ফল হলো, বীজ হলো, এবং ফল বীজ হইতে গেলে কিন্তু জেনেটিক্যাল মিক্স হয়েই যেতে পারে। খেয়াল করো, তো সেই কারণে যদি হুবহু বংশধর তুমি পেতে চাও এবং দ্রুত সেইটারে যদি প্রসার ঘটাইতে চাও, তাহলে এই প্লান্ট টিস্যু কালচারের কিন্তু বিকল্প নাই। আবার দেখো হাইব্রিডের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি কি, যে হাইব্রিডের নিজের কিন্তু বীজ উৎপাদনের ক্ষমতা থাকে না অনেক হাইব্রিডের, এবং যদি মানে হাইব্রিড বা এই শঙ্কর জাত ওরকম দেখা যায় যে সেই শঙ্করের মতোই কিন্তু বংশধর ওইভাবে তৈরি করতে পারে না। তাহলে আমরা কোনো একটা শঙ্কর জীব তৈরি করলাম, করার পরে এই শঙ্কর জীবটাকে নিয়ে তার থেকে আমরা এখন কি করতে পারি, প্ল্যান্ট টিস্যু কালচার করে তার বংশধর আমরা দ্রুত সময়ের মধ্যে অসংখ্য বংশধর তৈরি করে পৃথিবীতে ছড়াই দিতে পারি। ওকে, আবার ওই যে বিদেশ থেকে আমদানি করা যে উদ্ভিদগুলা, তার তো চারা আমরা কি জাহাজ ভরে আনবো না, কি করব, বিমানে করে হয়তো বা একটা দুইটা কি চারা নিয়ে আসলাম অল্প কষ্টে, মানে তার জন্য এক্সট্রা ভাড়া লাগলো না, নিয়ে চলে আসলাম আমরা, এনে কি করলাম, ওই দুইটা গাছের যে টিস্যু আছে সেই টিস্যুগুলা দিয়েই আমরা কেলাস সৃষ্টি করলাম, কেলাস থেকে আবার কেলাস টুকরা টুকরা করে অনুচারা তৈরি করলাম। এইভাবে অল্প নমুনা এনে সেখান থেকে আমরা লাখ লাখ হলো কপি কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো খুবই দ্রুত সময়ের মধ্যে। অর্থাৎ বিদেশি কোনো জাত দেশে এনে তার চাষাবাদ ত্বরান্বিত করার ক্ষেত্রে এই প্ল্যান্ট টিস্যু কালচার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে খেয়াল করে দেখো যে প্ল্যান্ট টিস্যু কালচার কৃষিক্ষেত্রে একটা রেভুলেশনারি, আমি বলবো বৈপ্লবিক একটা পরিবর্তন এনে দিছে, যে কারণে আমরা এখন যে কোনো ঋতুতে যে কোনো উদ্ভিদের চারা তৈরি করে নিতে পারছি। যেমন আগেকার দিনে দেখো যে বর্ষাকাল ছাড়া কিন্তু আম গাছের চারা পাওয়া যেত না, এখন কিন্তু তুমি টিস্যু কালচার করে কি করতে পারো, যে কোনো ঋতুতে যে কোনো সময় চারা বানায় নিতে পারবা। তবে আম গাছের ক্ষেত্রে একটু ভিন্ন, যেহেতু ওদের কলম করা যায় তাই প্রতি বছরই করা যায়। কিছু কিছু ফল আছে যাদের শুধুমাত্র সেই ফল থেকে তাদের হলো দেহ থেকে কলম হয় না, সেইভাবে কলম হইতে দেখা যায় না, শুধু ফল হয়, ফলের বীজ হয়, সেই বীজ থেকেই এদের পরবর্তী বংশধরের সৃষ্টি হয়, এবং সেই বীজ তৈরি হওয়ার জন্য তাকে একটা নির্দিষ্ট ঋতুতে উপনীত হতে হয়। সেই ঋতুতেই শুধুমাত্র তাদের ফুল হবে, ফল হবে, বীজ হবে, এবং সেই ঋতুতেই একটা নির্দিষ্ট ঋতুতেই তাদের বংশধর বা চারা তুমি উৎপাদন করতে পারবা, সারা বছর পারবা না। এরকম একটা ব্যবস্থাপনা কিন্তু ছিল, প্রকৃতি নির্ভর ব্যবস্থা এমনই ছিল, প্রকৃতি নির্ভর চারা এমন পাওয়ার ব্যবস্থা এমনই ছিল। বাট প্ল্যান্ট টিস্যু কালচার পদ্ধতিতে এই ঝামেলা থেকে তুমি মুক্ত, তুমি যে কোনো ঋতুতে যে কোনো উদ্ভিদের চারা ঘরের মধ্যেই বা ল্যাবের মধ্যেই তুমি তৈরি করে নিতে পারছো। তাহলে এইভাবে যদি আমরা হিসাব করি, তাহলে দেখো অনেক পজিটিভ ইমপ্যাক্ট আমরা প্ল্যান্ট টিস্যু কালচারের ক্ষেত্রে দেখে থাকি, এবং এক কথাই বলা যেতে পারে যে প্ল্যান্ট টিস্যু কালচার প্রক্রিয়াটা একটা রেভুলেশনারি একটা প্রসেস বা একটা আবিষ্কার। এই আবিষ্কারের ফলে পৃথিবীর কৃষিক্ষেত্রই কিন্তু একেবারে পরিবর্তন হয়ে গেছে, আমূল পরিবর্তন এসে গেছে। তারপর আরও অনেক বিষয় আছে যেই সব বিষয়গুলা কৃষিক্ষেত্রকে খুবই সমৃদ্ধ করে দিছে। তার মধ্যে যতগুলো প্রক্রিয়া কৃষিক্ষেত্রকে সমৃদ্ধ করছে তার মধ্যে অন্যতম হলো প্ল্যান্ট টিস্যু কালচার। যেমন তোমরা যদি দেখো যে স্বাধীনতা উত্তর আমাদের যে দেশ, যুদ্ধবিধ্বস্ত দেশ, সেই সময় কিন্তু খাদ্যের সংকট যথেষ্ট ছিল।
তার আগেও কিন্তু আমাদের দেশে খাদ্যের সংকট যথেষ্ট ছিল। কিন্তু হিসাব করে দেখো, তখন আমাদের এই বাংলাদেশ, এই বাংলাদেশে কিন্তু ভূখণ্ড যা ছিল তাই আছে এখনো। ভূখণ্ড বরং আরো উর্বর ছিল, সিজন অনুযায়ী কিন্তু তখন বৃষ্টিপাত সব কিছুই কিন্তু তখন হতো, খেয়াল করো। কিন্তু মানুষের সংখ্যা কি অর্ধেক, এখন যা তার অর্ধেকেরও কম ছিল। তারপরেও কিন্তু নিয়মিত তখন খাদ্য সংকট দেখা দিত। তার জন্য অনেকগুলা কারণ আছে, যেমন ওই যে তখন শুধু বৃষ্টি নির্ভর চাষাবাদই ছিল আমাদের দেশে এক, দ্বিতীয়ত ওই যে ঋতু নির্ভর চারা উৎপাদন পদ্ধতি আমাদের দেশে প্রচলিত ছিল। চাষাবাদ হলো এই ঋতু নির্ভর যে চারা, সেই চারার উৎপাদনই এই ছিল। তখন হাইব্রিড ছিল না, কারণ হাইব্রিড জাতগুলাতে কি হয়, অনেক বেশি কি ফলন পাওয়া যায়। তো এই যে হাইব্রিড জাত, তার মাল্টিপ্লাই করার ক্ষেত্রে কিন্তু প্ল্যান্ট টিস্যু কালচার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, খেয়াল করো। তাহলে এইভাবে যদি তখন প্ল্যান্ট টিস্যু কালচার পদ্ধতিতে চারা উৎপাদন করা হতো না, তাই অনেক চারা কি নষ্ট হয়ে যেত। প্রচুর এমন হয়েছে যে কৃষকেরা ক্ষেত ভরে কি ফসল ফলাইছে, সেই ফসল যখন 2-3 মাস হয়ে যে সব নষ্ট হয়ে গেছে, রোগাক্রান্ত হয়ে নষ্ট হয়ে গেছে। তো এমন অনেক ঘটনার প্রেক্ষিতে তখন মানুষ কম ছিল, জমির পরিমাণ বেশি ছিল, তারপরেও কিন্তু প্রতিনিয়ত প্রতি বছর খাদ্য সংকটে ভুগত আমাদের এই দেশ, খেয়াল করো। কিন্তু ওই যে বললাম যে কৃষিক্ষেত্রের রেগুলেশন কিন্তু ঘটে গেছে, তাই এখন দেখো যে নগরায়ন হয়েছে, শিল্পায়ন হয়েছে, আবাদি জমির পরিমাণ আশঙ্কাজনক হারে কমে গেছে। তারপর নদী নালা অনেকাংশে শুকায় গেছে বা সেখানে পানি নাই, খেয়াল করো। এত কিছুর পরেও জনসংখ্যা কি প্রায় 3 গুণ হয়ে গেছে। আমি যদি স্বাধীনতার আগের হিসাব করি তাহলে, বা স্বাধীনতা পরবর্তী হিসাবও করি, তাহলে তার 2.5 গুণ তো জনসংখ্যা এখন হয়েছেই। তো এত কিছু হওয়ার পরেও কিন্তু দেখো এখন আমরা খাদ্য সংকটে কিন্তু নাই, অলমোস্ট আমরা কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, খেয়াল করো। এবং সকল মানে ক্ষেত্রেই কিন্তু প্রযুক্তির ছোঁয়া লাগছে। এবং এই প্রযুক্তিগুলা, খেয়াল করো, মানে ডিরেক্টভাবে হয়তো বা এখনো প্ল্যান্ট টিস্যু কালচারের সুফল ওইভাবে আমরা দেখছি না, কিন্তু পরোক্ষভাবে কিন্তু সেই ছোঁয়াটা লাগছে। যেমন ওই যে বললাম যে নতুন কোনো একটা জাত আবিষ্কার হয়েছে হাইব্রিডাইজেশনের মাধ্যমে বা জিন ট্রান্সফরমেশনের মাধ্যমে নতুন একটা জাত আবিষ্কার হয়েছে। তাহলে ওই জাতটাকে দ্রুত ছড়াই দিছে কে? এই প্ল্যান্ট টিস্যু কালচার। এই প্ল্যান্ট টিস্যু কালচারের মাধ্যমে ওই নতুন নতুন জাতগুলা দ্রুত কিন্তু ছড়িয়ে যেতে পারছে। হয়তো বা পৃথিবীর কোনো এক কোনায় কি সেটা আবিষ্কার হয়েছে, সেটা দ্রুত আমাদের দেশেও কিন্তু চলে আসছে, খেয়াল করো। কিসের মাধ্যমে? এই প্ল্যান্ট টিস্যু কালচারের মাধ্যমে। যখনই তারা এসছে আমাদের দেশে, সেইটা আবার প্ল্যান্ট টিস্যু কালচার হয়ে সেইটা আবার মাল্টিপ্লাই হয়ে গেছে খুব দ্রুত করে, খুব দ্রুত কি এগুলা ছড়াই যাচ্ছে। ওকে, তাহলে যে কোনো একটা নতুন জাতকে দ্রুত পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু প্ল্যান্ট টিস্যু কালচার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তা যাই হোক, এইভাবে যদি আমরা বলি তাহলে প্ল্যান্ট টিস্যু কালচারের পজিটিভ ইম্প্যাক্ট, আমি যেগুলো আলোচনা করলাম এইগুলা তো ছিল প্রধান প্রধান বিষয়। আর তোমরা যখন পড়বা দেখবা আরও কিছু, অনেক কিছু সেখানে পাবা, কিন্তু প্রধান প্রধান বিষয়গুলা আমি এখানে আলোকপাত করলাম। পজিটিভ ইম্প্যাক্ট বা টিস্যু কালচারের গুরুত্ব আমরা আলোচনা করলাম। পজিটিভ গুরুত্ব এখানে আমি বলবো অবশ্যই পজিটিভ গুরুত্ব, কিন্তু পজিটিভ নেগেটিভ মিলেই কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট মিলেই কিন্তু গুরুত্বটা হয়ে থাকে। অর্থাৎ তোমার ভালো হলেও তোমার জন্য গুরুত্বপূর্ণ সেটা, তোমাকে খারাপ করলেও কিন্তু সেটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। এবার কিছু নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আছে অবশ্যই প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই। যেমন যে বলে চেরাগের নিচে কিন্তু অন্ধকার থাকে, অর্থাৎ আলো যখন জ্বলে তখন তার কিছু মানে কি আশেপাশে তার সেই আলোর নিচের দিকে কিন্তু কিছুটা অন্ধকার চলে আসেই, এটা আমরা জানি বাস্তবতা। বা আরও বলতে পারি যে প্রত্যেক ভালোর মধ্যেই কিছুটা কিছু খারাপ থাকে, আর প্রত্যেক খারাপের মধ্যেও কিছুটা কিছু কিন্তু ভালো থাকে। তবে আমি যদি এখন বলি তাহলে প্ল্যান্ট টিস্যু কালচারের যে খারাপ দিকগুলা, সেটাকে অনেকটা বলা যেতে পারে যে গরু মেরে জুতা দানের মতো। অর্থাৎ খারাপ মানে হ্যাঁ, গরু মেরে জুতা দান, অর্থাৎ দেয় অনেক বেশি। আমি বোধহয় ভুল বললাম একটু এখানে, যে এখানে যেটা হয়ে থাকে যে প্ল্যান্ট টিস্যু কালচার আমাদেরকে দেয় অনেক বেশি, কিন্তু তারা নেয় বা আমাদের একটু ক্ষতিও করে সেটা কিন্তু খুবই কম। তার মানে বলা যেতে পারে যে এরা আমাদের মানে দেখা যায় কি যে গরু সম, মানে একটা গরুর মতো, গরু পাইলে আমরা যেমন খুশি হয় তেমন একটা কি বা আমাদের কাজে আসে,
তেমন একটা উপকার কিন্তু প্ল্যান্ট টিস্যু কালচার করছে। আর গরুর চামড়া দিয়ে কিন্তু জুতা তৈরি করা হয়, সেই জুতা মনে করো নিয়ে যাচ্ছে কেউ একজন, ঠিক আছে, গরু দিয়ে যাচ্ছে আর জুতা নিয়ে যাচ্ছে, ঠিক সেই টাইপেরই এক ধরনের এই সামান্য কিছু অপকারিতা আছে এই প্ল্যান্ট টিস্যু কালচারের ক্ষেত্রে। সেটার দিকে আমরা একটু আলোকপাত করতে পারি। সেটা কি? প্রথম যেটা, সেটা হলো যে প্রথমেই আমি বলছিলাম যে এক্সপেন্সিভ। অর্থাৎ এই যে প্ল্যান্ট টিস্যু কালচার পদ্ধতি যদি তুমি ইমপ্লিমেন্ট করতে চাও, তাহলে একটা ভালো ল্যাবের দরকার হবে, জীবাণুমুক্ত পরিবেশে কি হবে, জীবাণুমুক্ত করার জন্য নানান যন্ত্রপাতিও তোমার দরকার হবে। তার মানে একটা ল্যাব করতে গেলে একটা জীবাণুমুক্ত রুম লাগবে, এবং সেখানে ওই যে দেখলাম গতদিন যে যন্ত্রপাতিগুলো দেখাইছিলাম সেইগুলা লাগবে। তাহলে একটা রুমকে জীবাণুমুক্ত করার জন্য কিন্তু অনেক খরচ করতে হচ্ছে তোমাকে। আবার জীবাণুমুক্ত রুম পেয়ে যাওয়ার পরে সেই রুমে, খেয়াল করো, সেই জীবাণুমুক্ত রুমে কাজ করার জন্য যে ল্যামিনারি এয়ার ফ্লো বা যে আমরা অটোক্লাভ যাদের কথা বললাম, প্লাস কেমিক্যাল, সব কিছু কিন্তু বেশ এক্সপেন্সিভ। তাহলে দেখা যায় যে একেবারে ছোট পরিসরেও যদি আমরা একটা স্বয়ংসম্পূর্ণ প্ল্যান্ট টিস্যু কালচারের ল্যাব তৈরি করতে চাই, একেবারে ছোট পরিসরে, সেখানেও প্রায় 20 থেকে 30 লক্ষ টাকা খরচ হয়ে যেতে পারে। খেয়াল করো, তো এইটা হলো একটা কি নেগেটিভ সাইড এটার। কারণ এমন যদি হয়, তাহলে ঘরে ঘরে কিন্তু এই প্ল্যান্ট টিস্যু কালচার তৈরি করা বা ল্যাব তৈরি করা কিন্তু সম্ভব না। আর একটা বিষয়, দক্ষ জনবলের দরকার হবে। আমাদের দেশে দেখো এই যে চারা উৎপাদন, সেটা কলম করেই করি, আর ওই যে আলু বীজ থেকে, পেঁয়াজ বীজ থেকে পেঁয়াজের চারা উৎপাদন করি, সেইটার সাথে কিন্তু আমাদের দেশে অপেক্ষা কি দেখা যায় যে যারা একেবারেই স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত, তারাও কিন্তু এই কাজগুলো করতে পারে। কিন্তু প্ল্যান্ট টিস্যু কালচার কিন্তু এই মানে স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত মানুষদের, বা এই যে আমি বললাম যে ট্রেন্ড মানুষ ছাড়া কিন্তু এটা করতে পারবে না। এইটা একটা কিন্তু সীমাবদ্ধতা। কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে কৃষিক্ষেত্রে জড়িত যারা, তারা আমাদেরই দুর্ভাগ্য যে তারা ম্যাক্সিমামই একটু মানে অনেকেই আছে অশিক্ষিত, আবার অনেকেই আছে স্বল্প শিক্ষিত। যারা উচ্চশিক্ষিত এমন মানুষও কৃষিক্ষেত্রে আছে, তাদের সংখ্যা তুলনামূলক কম। যখন আস্তে আস্তে এই প্ল্যান্ট টিস্যু কালচারটা যখন ইমপ্লিমেন্ট করতে হবে, তখন কিন্তু সেই স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত ব্যক্তিরা কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে পারবে না। ঠিক আছে, তাহলে এইটা হলো একটা সীমাবদ্ধতা, বা এটা আমি বলবো একটা নেগেটিভ দিক। আর একটা বিষয় আছে যে সামান্য ভুল, এই কাজ করতে গিয়ে যদি তুমি সামান্য একটু ভুল করে ফেলো, তাহলে সেই ভুলটাই কিন্তু খুব বড় একটা মাসুল সেই ভুলের জন্য তোমাকে কিন্তু দিতে হতে পারে। উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে একটা ঘটনা বলবো, যে আমরা সাধারণত যেটা করি সেটা হলো প্রতি বছর তোমাদের সিলেবাসেই আছে বায়োটেকনোলজির কোনো না কোনো ল্যাবকে আমরা পরিদর্শনে তোমাদেরকে নিয়ে যাই। বর্তমান গত 2-3-4 বছরের হিসাব যদি বলি, তাহলে আমরা ঢাকা ইউনিভার্সিটির যে এই বায়োটেকনোলজির ল্যাব আছে, সেই ল্যাবে আমি তোমাদেরকে সাধারণত নিয়ে যেয়ে থাকি। অর্থাৎ তোমাদের বড় ভাইয়েরা যারা ছিল তাদেরকে নিয়ে গেছি। তার আগে আমরা যেটা করতাম, আমরা যে বিসিএস আইআরএ প্ল্যান্ট টিস্যু কালচারের ল্যাব ছিল, যদিও ওখানে এখন ল্যাবটা আরও উন্নত হয়েছে, সেখানে এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং জিনোম সিকোয়েন্সিং করার ল্যাব সেখানে তৈরি হয়েছে। তো সেখানেও আমরা ভবিষ্যতে চেষ্টা করব তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো ওখানে এক সময় নিয়ে যেতাম স্টুডেন্টদের। একবার আমার মনে পড়ে যে আমরা একটা গ্রুপকে নিয়ে সাভার গেছিলাম। সাভারে একটা বায়োটেকনোলজি বা প্ল্যান্ট টিস্যু কালচার করার একটা ল্যাব সেখানে আছে। তো ওখানে যাওয়ার পরে আমরা দেখলাম ওনারা অর্কিড, আলু, এমন অনেক উদ্ভিদের, অর্থাৎ পৃথিবী থেকে বা বাংলাদেশ থেকে যে সকল উদ্ভিদ বিলুপ্তির দিকে বা যেগুলা খুবই মানে থ্রেটেন্ড অবস্থায় আছে, তাদেরকে কালেক্ট করে করে তাদের চারা তৈরি করার চেষ্টা করছেন ওনারা ওই ল্যাবে। সাথে সাথে আলু বীজের, অর্থাৎ আলু শাক থেকে দেখলাম আলুর চারাও সেখানে বাণিজ্যিকভাবে তৈরি করার চেষ্টা করছেন বা তৈরি করছেন, এবং সেইগুলা তারা বাজারজাত করছে। যে অঞ্চলে হলো আলুর চাষ হয়, তারা ওনাদের ওখান থেকে চারা কিনে নিয়ে যান। তো এইগুলো ওনারা করছেন। তো ওখানে গিয়ে দেখলাম যে অনেক বোতল, খেয়াল করো, যে বোতলগুলোর মধ্যে সাধারণত চারা উৎপাদন করা হয়,
মিডিয়া তৈরি করা হয়, মিডিয়া তৈরি করে ওই বোতলগুলোর মধ্যে দেওয়া হয় কাচের জার। তোমাদেরকে আমি টিস্যু কালচার পদ্ধতি কীভাবে ইমপ্লিমেন্ট করে সেটা আমি কিন্তু দেখাইছিলাম, তাহলে এটা বুঝবা। এমন কিছু বোতল সেখানে আমরা দেখলাম যে অনেক, মানে কয়েক হাজার হবে, 5,000 মতো বোতল হতে পারে, অসংখ্য রকম ছোট ছোট বোতল দেখি রোদে শুকানো হচ্ছে। তা আমি আবার কৌতূহলবশত একটু জিজ্ঞেস করলাম যে এইগুলা এখানে কেন, এইগুলা এসে। তো তখন ওনারা বলেন যে এই 5,000 যে বোতল, সেই বোতলে ওনারা, মানে জার, আমি বলি বোতল না বলে জার বলাটাই বেটার, ছোট ছোট জার, এই জারগুলার মধ্যে ওনারা ওই চারা দিছিল, মানে যে টিস্যু দিয়ে কালচার করার জন্য দিছিল, কিন্তু সেখানে জেনারেট করে নাই, অর্থাৎ এই চারা উৎপাদন হয় নাই। এই না হওয়ার প্রেক্ষাপটে এইগুলা সব ফেলে দিয়ে তারপরে চাই যেন সেই বোতলগুলো আবার জারগুলো আবার রিইউজ করতে পারে, সেই জন্য ওটা ফেলে দিয়ে ধুয়ে সুন্দর করে রোদে শুকাচ্ছে। পরবর্তীতে ওনারা মেশিনে করবেন আর কি, স্টেলাইজ করে পরে ব্যবহার করবেন। তার মানে প্রাথমিকভাবে ওটা শুকানোর জন্য ওখানে দিছে প্রায় 5,000 মতো বোতল। তার মানে ওখানে কিন্তু প্রচুর পরিমাণ তাদের কালচার মিডিয়া কিন্তু নষ্ট হয়েছে, শ্রম গেছে, সময় গেছে। তার মানে সময় নষ্ট হলো, তারপরে এখানে শ্রম নষ্ট হলো, প্লাস টাকা নষ্ট হলো। কেমন যে ওই যে কালচার মিডিয়া তৈরি করছে তার কি দাম ছিল অনেক, সেই দাম গেছে। যাক, আর যত সময় ধরে এই কাজগুলো করছে সেই ল্যাব তত সময়, তার পিছুই সময় গেছে, ল্যাব তত সময় অন্য কাজ করতে পারে নাই। তো এইভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে হিসাব করলে সেখানে একটা বড় অ্যামাউন্টের খরচ কিন্তু, বা এটা কিন্তু কোনো কাজেই আসে নাই, সেটা নষ্ট হয়ে গেছে। কেন, সেই কাহিনী আমরা জানার চেষ্টা করলাম। শুনলাম যে যিনি বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন, উনি যখন কাজ করছিলেন তখন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার কাছ থেকে উনি টেলিফোনে শুনে শুনে উনি হলো ওই মিডিয়া প্রিপারেশন করছিলেন, অর্থাৎ কোন অংশ কতটুকু নিবে, যেমন মাইক্রোনিউট্রিয়েন্ট লাগে, ম্যাক্রোনিউট্রিয়েন্ট লাগে, তারপরে যে হরমোন লাগে, ভিটামিনস লাগে, এইগুলা সব উনি ওইভাবে ফোনে করে করে, স্যার আমি এতটুকু করছি, এখানে আর কতটুকু, এইভাবে যাই হোক একটু যতটুকু শুনছি, এই করতে করতে সম্ভবত ওখানে ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেটা, সেটার পরিমাণ কম পড়ে গেছিল। পরবর্তীতে ওনারা বুঝছেন যে না, আসলে ম্যাক্রোনিউট্রিয়েন্ট কম পড়ছে, কারণ ম্যাক্রোনিউট্রিয়েন্টের যে স্টক ওনাদের আছে সেখান থেকে দেখা যাচ্ছে যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট অনেক বেশি রয়ে গেছে, এতটুকু থাকার কথা না এই মিডিয়া তৈরির ক্ষেত্রে। তখন প্রথম দিকে বুঝে নাই, যখন এখানে জেনারেট হয় নাই, টিস্যু থেকে যখন চারা জেনারেট হয় নাই, তখন ওনারা এই বিষয়টা বুঝতে পারছেন, এবং তখন তারা তদন্ত করছে, নিজেদের মাঝে একটু আলোচনা করে তদন্ত করে বের করছে যে হ্যাঁ, ওখানে ম্যাক্রোনিউট্রিয়েন্টের পরিমাণ কম দেওয়া হয়ে গেছিল, তাই হয় নাই। তাহলে দেখো যে সামান্য ভুল, খুব কিন্তু বেশি ভুল না, সব কিছু দিছে, বাট ম্যাক্রোনিউট্রিয়েন্ট সামান্য একটু কম দিছে, অল্প কিছুটা কম দিছে, সেই কারণে কি টিস্যু থেকে চারাই ঠিক মতো উৎপাদন হয় না। আবার মাইক্রোনিউট্রিয়েন্টও যদি কম দেওয়া হতো তাইলেও কিন্তু একই ব্যবস্থা হতো, হরমোনের পরিমাণ একটু কম বেশি হয়ে গেলেও কিন্তু একই অবস্থা হতো। তার মানে দেখো যে এই মিডিয়াটা এত পারফেক্টভাবে বানাইতে হয়, না হলে এইদিকে ওইদিকে হইলে কিন্তু কি হবে না, তুমি তোমার রেজাল্টটা পাবা না। তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি সামান্য ভুলে অনেক বড় ক্ষতিও কিন্তু এই প্ল্যান্ট টিস্যু কালচারের ক্ষেত্রে হয়ে যেতে পারে, যেটা আমরা সাধারণভাবে যদি চারা তৈরি করি তাহলে এত ক্ষতি সামান্য, মানে সামান্য ভুলে কিন্তু এত ক্ষতি হওয়ার সুযোগ নাই, ঠিক আছে। তো সেই কারণে এইটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ দিক আমি বলবো, যে সামান্য ভুলে অনেক বড় ক্ষতি এখানে কিন্তু হইতে পারে। তারপর বললাম এক্সপেন্সিভ, দক্ষ জনবলের প্রয়োজন হবে। আর একটা বিষয় যেটা, এইটা একটা ইম্পর্ট্যান্ট দিক, যে দেখো আমরা সবসময় ভালোর জিনিসটাকেই সবসময় মানে গ্রহণ করি, আর যদি একটু খারাপ হয় তাহলে তাদেরকে ধীরে ধীরে মানে সাইড করতে করতে একসময় কি ফেলেই দিই, এমন একটা প্রবণতা আছে। আর অর্থনৈতিক কর্মকাণ্ডে তো এই জিনিসটা আরও বেশি হয়, যে যেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড আছে সেখানে ইমোশন কম, সেই জায়গায় যার চাহিদা বেশি তার দিকেই কি ইনভেস্টররা ঝুঁকে, আর যার চাহিদা কম সেইটা কি ইগনোর করতে করতে একসময় সেটা কি হলো সেটার পিছে কিন্তু তারা চিন্তাই করে না। ঠিক তেমন ধরনের ঘটনা এই প্ল্যান্ট টিস্যু কালচারের ক্ষেত্রে কিন্তু ঘটতে পারে। সেটা কি, যে ওই যে ধরো যে ল্যাংড়া আম খুবই আমার পছন্দ, তাহলে আমি শুধু কি করলাম,
ল্যাংড়া আম গাছেরই শুধু চারা বানাইতে থাকলাম, আর টক আম যা ছিল তাদেরকে চারা বানাইলাম না, তারা যেখানে যায় যাক, তারা নষ্ট হইলে হোক, তাদের উপরে কি কনসেন্ট্রেশন থাকবে না। আর এই দিকে আমরা শুধু কি ওই ভালো যেটা সেইটারে কি কপি করতে থাকবো প্ল্যান্ট টিস্যু কালচারে, কারণ হুবহু তো হচ্ছে। করতে করতে এক সময় দেখা যাবে কি এইগুলো এত পরিমাণে বিস্তৃত হবে যে তখন সবাই কি করবে, ওই টক আম রিপ্লেস করে সেখানে কি করবে, এই ল্যাংড়া আম গাছেরই কিন্তু শুধু চাষ করতে থাকবে। যে কারণে ধীরে ধীরে এরকম অনেক ভেরিয়েন্ট, অর্থাৎ একটা ভালো জাতের মানে ইস্টাবলিশ করার জন্য অনেক, তার থেকে একটু কমা যে জাতগুলো আছে সেই জাতগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেতে পারে। খেয়াল করো, এইটা একটা কিন্তু মারাত্মক নেগেটিভ ইম্প্যাক্ট, কারণ জেনেটিক ভেরিয়েশন কিন্তু অত্যন্ত জরুরি। আপাত দৃষ্টিতে যে জিনিসটা, যে উদ্ভিদে, কোনো একটা উদ্ভিদে মনে হতে পারে যেমন টক আমের যে টক আম টক, বা তার এই যে আম ছোট হচ্ছে, বা আমের যে বীজটা বড় হচ্ছে, আমের খাদ্য অংশ কম হচ্ছে, এই আম আমার কি দরকার। বাট ওই আম গাছের মধ্যে এমন কোনো জিন আছে বা এমন কোনো বৈশিষ্ট্য আছে যেটা আমি দেখা যাচ্ছে অন্য কোনো আমের সাথে যদি সেটা আমি মিক্স করে দিতে পারি, তাহলে ভবিষ্যতে আমি আরও ভালো মানের কিন্তু ল্যাংড়ার থেকে ভালো মানের আম কিন্তু আমি পেতে পারি। যে কারণে জেনেটিক ভেরিয়েশন ধরে রাখাটাই কিন্তু টিস্যু কালচারের মূল উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য আমি মনে করি, যে বিলুপ্ত হয়ে যাচ্ছে তাই তাদেরকে ধরে রাখা। বাট অনেক সময় যেটা হয় যে প্ল্যান্ট টিস্যু কালচারের যখন বাণিজ্যিকীকরণটা বেশি হয়ে পড়ে, তখন প্ল্যান্ট টিস্যু কালচার কিন্তু তার মুখ্য দেখা যায় যে এই টেকনোলজিটা তার প্রধান কাজ থেকে সরে যায়, গিয়ে বাণিজ্যিকভাবে যদি এটারে শুধু ব্যবহার করতে থাকে, তাহলে দেখা যায় যে অনেক সময় কোনো একটা জাতকেই প্রমোট করতে থাকে, আর বাকি জাত ধীরে ধীরে এলিমিনেট হয়ে যেতে থাকে। অর্থাৎ তারা এক সময় কি উল্টা ঝুঁকির মধ্যে পড়ে যায় এবং থ্রেটেন্ড পর্যায়ে চলে যেতে পারে, অর্থাৎ বিলুপ্তির দিকে চলে যেতে পারে। তো এই কারণে প্ল্যান্ট টিস্যু কালচারের যে ইমপ্লিমেন্টেশন, সেইটা অবশ্যই অবশ্যই আমি মনে করি যে সব কিছুর উপরে হওয়া উচিত। বাণিজ্যিকভাবে যেমন হবে অবশ্যই, সাথে সাথে এই মানে জেনেটিক ভ্যারিয়েন্টগুলো রক্ষা করার বিষয়গুলো অবশ্যই প্ল্যান্ট টিস্যু কালচার যারা করবেন তারা সেই দিকটাও খেয়াল রাখবেন। ঠিক আছে, তো এইটা একটা সংখ্যা থেকে যায় যে প্ল্যান্ট টিস্যু কালচার যখন ব্যাপকতা পাবে, বাণিজ্যিক ব্যবহার যখন অনেক বেড়ে যাবে, তখন এই জেনেটিক ভ্যারিয়েন্ট অনেক কিছু লস বা মানে হারিয়ে ফেলার একটা কিন্তু সম্ভাবনা তৈরি হবে। তো এইগুলাই কিছু ছোটোখাটো নেগেটিভ ইম্প্যাক্ট, যেইটা আমরা যখন পুরা জাতি অনেক বেশি শিক্ষিত হয়ে যাব, তখন ওই যে শিক্ষার যে বিষয়টা সেটাও অত বেশি আর গুরুত্ব বহন করবে না। আপাতত মনে হচ্ছে যে এখন শিক্ষিত জনবল নাই, সেই কারণে আমার কাছে এটা মনে হচ্ছে যে একটা কঠিন কাজ। বাট এক সময় তো আমাদের দেশে সবাই শিক্ষিত হবে, অনেক উচ্চশিক্ষিতই হবে এক সময়, সেদিন খুব বেশি দূরেও না আমি মনে করি। সেই সময় এই প্ল্যান্ট টিস্যু কালচার দেখা যাবে সবাইকে ইমপ্লিমেন্ট করতে পারবে। তাই এই যে নেগেটিভ সাইডটা আমি এখন বললাম, এটা এতটা নেগেটিভ নেওয়ার কোনো সুযোগ নাই। তারপর ওই যে অল্প সে মানে কি বলবো, ভুলে, সামান্য ভুলে অনেক বড় ক্ষতি, অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, তাহলে এই ক্ষতিগুলো হবে না। তো যাই হোক, এই যে আমি নেগেটিভ ইম্প্যাক্ট যেগুলো বললাম, এগুলো আসলে ততটা তাৎপর্যপূর্ণ না, যে খুব মানে এদের যে পজিটিভ ইম্প্যাক্টের তুলনায় এই নেগেটিভ ইম্প্যাক্টগুলো খুব বেশি গুরুত্ব বহন করে না এইভাবে। তারপরেও যেহেতু আমরা গুরুত্ব নিয়ে আলোচনা করব, সেই কারণে পজিটিভ নেগেটিভ গুরুত্ব দুই দিকেই আমাকে আলোচনা করতে হবে। আশা করি আমরা বোধহয় এখন এই প্ল্যান্ট টিস্যু কালচারের গুরুত্ব ভালো মতো বুঝে গেছি। এইটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, খেয়াল করো, পড়তে এটা সহজ, মনে রাখতেও সহজ। আমার আলোচনাটা যা শুনছো, এই আলোচনা যারা শুনবা, ক্লিয়ার পুরাটা শুনবা, তাদের আমার মনে হয় যে আরেকবার যদি তুমি যে কোনো বই থেকে যদি এই প্ল্যান্ট টিস্যু কালচারের গুরুত্বটা একবার রিডিং পড়ো, আর আমার এই লেকচারটা যদি শোনো, কারণ আমি পয়েন্টগুলোকে একটু ইলাবোরেট করে ব্যাখ্যা করার চেষ্টা করছি, বইয়ে হয়তো বা এত ইলাবোরেট করে থাকবে না। তো এই বিষয়গুলা যখন তোমরা একটু পড়বা একবার, আর আমার এই লেকচার শুনবা, আশা করি এই প্রশ্ন আসলে খুব ভালো মতো তোমরা সেটার উত্তর দিতে পারবা। এবং মজার বিষয় হলো, এই টাইপের প্রশ্ন কিন্তু সবসময় পরীক্ষাতে আসে। তোমাদের ফাইনাল পরীক্ষায় এই প্ল্যান্ট টিস্যু কালচারের যে গুরুত্ব, এটা কিন্তু খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ কি প্রশ্ন হয়। এক বছর না আসলে আরেক বছর দেখা যায় যে এই জাতীয় প্রশ্ন এসে থাকে। তাই আমরা প্ল্যান্ট টিস্যু কালচার পদ্ধতি আমরা শিখলাম,
প্ল্যান্ট টিস্যু কালচারের ল্যাব প্রস্তুতি কীভাবে বা ল্যাবে কী কী যন্ত্রপাতি দরকার হয় সেইগুলো আমরা জানলাম। প্ল্যান্ট টিস্যু কালচারের পজিটিভ ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট ব্যাপার গুরুত্ব আমরা বুঝলাম। শুধু এই টিস্যু কালচার মিডিয়াটা যেহেতু প্ল্যান্ট টিস্যু কালচারের অন্যতম একটা কি মানে বিষয়, তো সেইটা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে সুন্দরভাবে সেটা শিখে যাব। গেলে আমরা প্ল্যান্ট টিস্যু কালচার আপাতত শেষ করে আমরা অন্য টপিকে যেতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, যারা দীর্ঘ সময় হয়তো বা অপেক্ষা করছো, দীর্ঘ না 1 ঘন্টা আমার জন্য অপেক্ষা করছো করে আবার আমার সাথে যুক্ত হয়েছিল, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো সবাই, দোয়া রেখো আমার জন্য, দোয়া রেখো সারা পৃথিবীর জন্য।